দেশ এগোচ্ছে, দেশের সঙ্গে সঙ্গে আমার রাজ্য পশ্চিমবাংলা এগোবে, খুব স্বাভাবিক। তাই আমরা এগিয়ে বাংলা। এগিয়ে বাংলায় বিভিন্ন ধরনের অবস্থা, পরিস্থিতি, ভালো খারাপ অনেক কিছু বিশ্লেষণ বিবেচনার জায়গা ডেফিনেটলি আসে। এখন এই বাংলা যখন এগোচ্ছে, তখন বাংলার রাজনীতি তা কোথাও না কোথাও কি অনেক বড় প্রশ্ন তুলে দিচ্ছে। কেন বলছি? একে একে এমন কিছু অভিযোগ সামনে আসছে, যে ধরনের ঘটনা ঘটছে তাতে অনেকে বলছেন রাজনীতির অবক্ষয় হচ্ছে নয় কি? প্রশ্ন তুলছেন সর্বসাধারণ মানুষজন। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে কিছু ঘটনা, আজকে যে ঘটনাগুলো নিয়ে আলোচনা করব, দেখুন এর মধ্যে অনেক পরিস্থিতি আসবে। তার মধ্যে রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতি তো অবশ্যই বড়, কিন্তু এর সঙ্গে হয়তো জড়িয়ে যাচ্ছে আষ্টে পৃষ্ঠে কোথাও কোথাও আইন শৃঙ্খলার বিষয়, তাতে পুলিশ প্রশাসন তাদের ভূমিকার বিষয়, বা এর সঙ্গে যাবতীয় পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথাও সম্পর্ক, পরিবার। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নের জায়গাগুলো আসছে। আইনের সামগ্রিক এই পরিস্থিতির মধ্যে যারা আজকে আইন রক্ষার দায়িত্বে রয়েছেন, তাদের আজকে ভূমিকা সেটা কি হওয়া উচিত, সেটা ডেফিনেটলি আজকে আলোচনা হবে। আজকে যারা এই আইন প্রণেতারা রয়েছেন, তাদেরই বা ভূমিকা কি হওয়া উচিত, সেটাও আজকে আলোচনা করব। আমি বারুইপুরের যে ঘটনা আজকে সারাদিন মোটামুটি আলোচনার প্রেক্ষাপটে ছিল, আমি সেটা দিয়ে একটু শুরু করবার চেষ্টা করি। কারণ এত বড় প্রশ্নের জায়গা, আমি জানি না আমাদের পশ্চিমবাংলায় এই ধরনের ছবি এর আগে কবে দেখেছি। এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে হাড়হিম করা ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে মারা হচ্ছে। যাকে মারা হচ্ছে, যার মৃত্যু হয়ে গিয়েছে, তিনি একজন বিজেপি নেতা, রাজীব বিশ্বাস তার নাম। 8ই অগাস্ট জানতে পারছি আমরা এই রাজীব বিশ্বাসকে মারধর করা হয়। 9ই অগাস্ট তার মৃত্যু হয়। তিনি বিজেপির একজন বুথ সভাপতি। 23শে অগাস্ট এই ভিডিও থানায় জমা দেয় কারা? না, বিজেপির তরফ থেকে জমা দেওয়া হয়। এই ঘটনায় এই মুহূর্তে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, তার মধ্যে দুজন, যিনি হচ্ছেন রাজীবের বাবা এবং ভাই, তারা উপস্থিত সেখানে। আরও দুজন যারা সেখানে উপস্থিত, যারা মারধর করছেন বলে দেখতে পাচ্ছি আমরা। অভিযোগ যে বাবা এবং ভাইকে গ্রেপ্তার করা গিয়েছে। যাকে মারা হচ্ছে তিনি দাদা, বাবা ভাই তা দেখছেন যে তার দাদাকে এভাবে মারধর করা হচ্ছে। বাবা এবং ভাইকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাকি দুজন, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই কেন? এখন এই ঘটনাকে কেউ বলছেন, বিশেষ করে শাসক দলের তরফ থেকে, যেটা পরিবারগত বিবাদ, এতে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর এই জায়গাতে ঠিক বড় প্রশ্নের জায়গা অ্যারাইজ হচ্ছে, যেটা পরিবার, আমরাও তো প্রত্যেকে পরিবারে বসবাস করি, আমাদের পরিবারের প্রত্যেকে থাকেন। ভাবা যায় কখনো যে আমার পরিবারের সদস্যকে এভাবে মারধর করা হবে, আমি দেখবো সেটা আমি শাসক দল করতে পারি, বাকি সে দাদা বিরোধী দল করতে পারে, কিন্তু এই ধরনের ঘটনা কোথাও দেখেছেন, কখনো ঘটেছে? আমি জানি না, এই প্রশ্ন আজকে উঠছে। কিন্তু এই অভিযোগ বিজেপির তা ভিত্তিহীন বলে শাসক দল তৃণমূল কংগ্রেস তা উড়িয়ে দিয়েছে। পারিবারিক বিবাদ সম্পূর্ণভাবে বলা হচ্ছে। কিন্তু এই ঘটনায় বিজেপি কি অভিযোগ করছে শোনাবার চেষ্টা করি আপনাদেরকে। আর এই জায়গাতে পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ছে। শুনুন। আজকের 23 তারিখের একটা নোটিশ আমার মক্কেলকে দেওয়া হয়েছে, যে তাকে ওই এভিডেন্সটা জমা করার জন্য আমরা এসেছিলাম। সেই এভিডেন্সটা আমরা বারুইপুর থানার আধিকারিক আইসি সাহেবের হাতে তুলে দিয়েছি এবং তাকে ডিটেলসটা জানিয়েও দিয়েছি। এই হচ্ছে সেই নোটিশ, আমরা এটা জাস্ট বয়ে রাখলাম। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ইতিমধ্যেই আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ায় চলছে, যে তাকে কিভাবে পিটিয়ে খুন করা হলো এবং কেন বিজেপি করে সেই কারণে খুন করা হলো। তার বাবা ও ভাই অ্যারেস্ট হয়েছে, কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন যে যে দুজন ব্যক্তি মারছে তারা কারা, এই দুজন ব্যক্তির পরিচয় কি আমরা তো জানি, থানাও জানে এই দুজন ব্যক্তির পরিচয় কি। তারা তৃণমূলের কোন নেতার ডানহাত বাঁহাত, সেটা তদন্ত করলেই বেরিয়ে যাবে। তো এই যদি পরিস্থিতি তৈরি হয়, যদিও এটাকে শাসক দল কিভাবে দেখছে ব্যাখ্যা করেছে, কুণাল ঘোষের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, আমি একটু শোনাবার চেষ্টা করি সেটিও। কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করার পর তাকে? যে ভিডিওটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে,
আপাত দৃষ্টিতে কোনো পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট তো আমি জানি না, দেখতে খারাপ, অত্যন্ত বাজে ঘটনা। কিন্তু এক কথায় এটার সঙ্গে রাজনীতি বা তৃণমূলকে জুড়ে দেওয়ার কোনো মানেই হয় না। যুবককে আক্রমণ করা হচ্ছে, তার বাবা এবং ভাইও ঘটনাস্থলে আছেন। ফলে এটা পারিবারিক কোনো বিষয় কিনা, কোন ইস্যুতে গণ্ডগোল, কথায় কথায় পুরোটাই রাজনীতির আর তৃণমূল, এই কথাটা বলে দেওয়ার কোনো মানে হয় না। চলুন, প্রেক্ষাপটে প্রথমটা হচ্ছে আজকের এই ছবি যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে এই প্রেক্ষাপটের জায়গা অনেক প্রশ্ন উঠিয়ে দেবে। বারুইপুরের এই ছবি কি বাংলার রাজনৈতিক অবক্ষয়ের ছবি? আমার প্রথম প্রশ্ন আজকে থাকবে ডেফিনেটলি। এই প্রশ্নের পরপর আরও যে কটা বক্তব্যের জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, বা ইনফ্যাক্ট যে কটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, সেই রাজনৈতিক অবক্ষয়ের জায়গাটাও প্রশ্নের জায়গায় আসবে। আমি আসবো আস্তে আস্তে। যারা উপস্থিত রয়েছেন আজকে আমাদের এই প্যানেলে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে প্রথমেই রয়েছেন সুপ্রিয় ঘোষ, বিজেপি মুখপাত্র। সুপ্রিয় দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী। অনির্বাণ দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন গৌরব মজুমদার, সিপিএম নেতা। গৌরব দাকে স্বাগত। একই সঙ্গে শক্তি মৈত্র, কংগ্রেস মুখপাত্র। শক্তি দাকেও স্বাগত। আমি ঠিক এই ঘটনায়, যেহেতু খুব স্বাভাবিক একটা এমন পরিস্থিতির ছবি আমরা দেখতে পাচ্ছি, যে পরিস্থিতিতে আমি জানি না এগিয়ে বাংলায় আমাদের রাজনীতিও এগিয়ে যাওয়ার কথা, কিন্তু যেই দলই হোক না কেন, দলের মানসিকতা কোথায় যাচ্ছে? আজকে এই ধরনের ছবি কেন দেখতে হচ্ছে? কেন পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠছে? বিজেপির তরফ থেকে ইতিমধ্যে অভিযোগ এসছে। আমি শুরুটা করি সুপ্রিয়দার থেকে। সুপ্রিয়দা, কি বলবেন এই ঘটনা? দেখো, প্রথমত হচ্ছে যে রাজনীতির জায়গায় নিশ্চিতভাবেই থাকবে। এখন কুণালবাবুর বক্তব্য অনুযায়ী সব বিষয়ে রাজনীতি খুঁজে পাওয়াটা ওনার মতে বা ওনার সরকারের পক্ষে ঠিকমতো হচ্ছে না বলে উনি যে ব্যাখ্যাটা করলেন। আমরা জানি যে বিরোধী দলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পান থেকে চুন কষলে সেটাকে রাজনীতির সাথেই তো মিলিয়ে দিতেন। এখন বিষয় হচ্ছে যে বক্তব্যগুলো সামনে এসছে, প্রতিবেদনও আমরা দেখলাম, সেখানে ওনার বাবা এবং ওনার ভাই এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, খুব ভালো কথা। কিন্তু ওখানে যে ভিডিওটা সামনে এসছে, সেই ভিডিও অনুযায়ী বাবা এবং ভাই কিন্তু তাকে মারছে না, মারছে যে ব্যক্তি বা আর তার সাথে যে ব্যক্তি। এবং ভিডিওর মধ্যে সেই প্রকাশ্যে সেখানে বক্তব্য আছে যে তুই কি বিজেপি করিস, এটাও কিন্তু সেখানে আছে যতদূর আমি জানি। তাহলে রাজনীতি কোথায় নেই, এই বিষয়টা আমাদের একটা প্রশ্ন প্রথম দিন থেকেই ছিল এবং আছে। দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে আমরা বহু ক্ষেত্রে এটা দেখি যে পুলিশ প্রশাসন স্বাভাবিকভাবেই যদি কোনোভাবে শাসক দলের কেউ যুক্ত থাকে বা যুক্ত থাকার অভিযোগ আসতে পারে, তখন কিন্তু পুলিশ প্রশাসন তাদের এই এত সুন্দর একটা তাদের প্রশাসন, সেটা কিন্তু সেই ব্যক্তিদেরকে খুঁজে পাওয়া যায় না বলেই তারা ধরে নেন। পরবর্তীকালে তৃণমূলের, কংগ্রেসের পক্ষ থেকে বহুবার আমরা দেখেছি রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে যখন কেউ কারোর হত্যা হচ্ছে, বিজেপি করার অপরাধে তাকে মেরে ফেলা হচ্ছে। আপনার মনে থাকবে নির্বাচন 2021-এর পরে এই কাকুরগাছিতে অভিজিৎ বাবুকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, তা কুকুরটাকে পর্যন্ত মারা হলো এই পিটিয়ে ইট দিয়ে থেতলে। তখনও কিন্তু প্রথমে বলা হয়েছিল এটা পারিবারিক বিবাদ। যখন কোনো রাজনৈতিক হোক বা কমিউনাল কোনো রকম ফোর্স দ্বারা কোনো আঘাত আনুক, কোনো কমিউনিটির মধ্যে ঝামেলা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস বলে পারিবারিক বিবাদ। আমার বক্তব্য হচ্ছে যে পারিবারিক বিবাদ কি বিবাদ না, এটা স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন একবারও তাদের পক্ষ থেকে এখনও বলেননি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট জারি হয়নি যে এটা পারিবারিক বিবাদের জন্য এনার মৃত্যু হলো। এখন পরবর্তীকালে আমরাও আশা রাখি আমাদের পক্ষ থেকে দলীয় নেতৃত্ব যারা গিয়ে ওখানে যে এভিডেন্সের কথা বলা হলো, যেখানে আপনি দেখালেন প্রতিবেদনে, তারা গিয়ে এভিডেন্স দিয়ে এসছেন। আমরা আশা করব পুলিশকে এভিডেন্স দেওয়ার পরেও যদি পুলিশ নড়ে চড়ে না বসে, স্বাভাবিকভাবেই তাহলে এই পুলিশ প্রশাসনের যা অবস্থা পশ্চিমবঙ্গে, সেটা আমরা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি। কারণ আমরা চাই না যে কারোর কোল খালি হোক। এবং আমার এটা দুর্ভাগ্য, আমি বলছি ওই বিজেপি কর্মী বা নেতা বুথের, তার বাবা এবং ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টি দেখলেন। এটা না বললে হয়তো আমার বলাটা সম্পূর্ণ হবে না, যে কী এমন ঘটলো বা কী এমন তার উপরে চাপ ছিল যে যারা মারছে তাদেরকে আটকানো পর্যন্ত গেল না। আমরা স্বাভাবিকভাবে এখানে যারাই আছি, আমরা বিভিন্ন রাজনীতি করতে পারি। আমার পরিবারের, আমার ছেলেকে বা আমার ভাইকে বা আমার দাদাকে যদি কেউ মারে, সে তৃণমূল মারুক, বিজেপি মারুক, সিপিএম মারুক, হুএভার ইট ইজ, কিন্তু মারছে আমি তাকে দেখবো, তার মৃত্যু হবে, এটা কি রহস্য রয়েছে এটা আমার জানা নেই ভাই। এরকম দৃশ্য আমরা দেখিনি কোনোদিন। আর এর মধ্যে রহস্য কোথায়? আমি অনির্বাণদার কাছেও আসবো, যে অনির্বাণদা, আমার বাংলা কোথায় এগোচ্ছে? যদি এই ছবিটাই আমি আমাদের দর্শক যখন দেখছেন, এই প্রশ্ন তুলবেন না? প্রথম কথা দেখুন, এখানে একটু আগে আপনারা যার ভিডিও বাইট দেখাচ্ছিলেন, যিনি গিয়ে থানায় কিছু এভিডেন্স জমা দেওয়ার কথা বলছিলেন, আমি জানি না উনি কে, তিনি কোন নেতার ডান হাত বাঁ হাত ইত্যাদি এই কথাটা বললেন, এবং এটা বললেন যে এটা আমরাও জানি, এটা ওরাও জানে। ওরাও বলতো কাদের কথা বললেন জানি, যদি পুলিশের কথা ধরে থাকেন বা তৃণমূল কংগ্রেসের কথা বলে থাকেন, তাহলে এই যে ওরাও জানে আমরাও জানি, এইভাবে হাওয়ায় কথা ভাসিয়ে দেওয়া তো আমরাই প্রথম দেখছি না।
আজ থেকে বছর দেড়েক আগে লোকসভা ভোটের 4-5 মাস আগে সন্দেশখালী তোলপাড় করা সব অভিযোগ আমরা শুনেছিলাম। সেখানেও একই ধরনের এই তথাকথিত প্রমাণ বিজেপির তরফ থেকে একের পর এক ছাড়া হয়েছিল। তারপরে স্রেফ একটা কনফেশন ভিডিও বাজারে বেরোলো, গঙ্গাধর কয়াল। আজ অবধি আপনারা পর্যন্ত গঙ্গাধর কয়াল কোথায় রয়েছে সেই নিয়ে কোনো খোঁজ খবর করেন না। কেন করেন না সেটা আমরা বুঝি। 4 দিনের মধ্যে তার সেই কনফেশন ভিডিও যে জাল, এটা সিবিআই প্রমাণ করে দেবে এই হুমকি দিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী। সেই ভিডিও বাইটও রয়েছে। 4 দিন তো দূরের কথা, 1.5 বছর হয়ে গেছে। সেই ভিডিও যে জাল সেটাও প্রমাণ হয়নি। এবং গোটা তদন্তভার সিবিআই হাতে নেওয়ার পরেও আজ অবধি বিজেপিরই করা অভিযোগ তথাকথিত, এক সেকেন্ড আমাকে শেষ করতে দিন। তথাকথিত যে প্রমাণ সন্দেশখালীর সময় তারা দিয়েছিল, আপনারা সেটাকে ফলাও করে প্রচার করেছেন, কোনোটাই প্রমাণ হয়নি। এক্ষেত্রে বিজেপির দেওয়া কোটান কোট প্রমাণ, সেটার উপর আপনি ভরসা রাখতেই পারেন, আমার কোনো ভরসা না। আমার প্রশ্নটা আপনি বুঝলেন না বোধহয়। কিন্তু আমি একদম বুঝেছি। আপনি যদি একটা ঘটনাকে আপনার মতো সাজিয়ে নিয়ে প্রশ্ন সাজাচ্ছি না, কে সাজাবে বুঝতে হবে আমার জানা। এটা তো আমার ঘটনা নয় যে আমি সাজিয়ে দেখাবো। আপনি হয়তো পড়েন। শুনুন, এই যে ঘটনা, যে 4 জন দাঁড়িয়ে আছে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, আপনি নাম বলুন 4 জনের। বলতে পারবেন? বলতে পারবেন না। এই ভিডিও, এই যে ওই ঘটনারই ভিডিও আপনি হলফ করে বলতে পারবেন? বলতে পারবেন না। যিনি বিজেপির তরফ থেকে তথ্য প্রমাণ বলে দাবি করছেন, তিনি নাম বলে দিচ্ছেন না কেন? অমুক নেতার ডান হাত বাঁ হাত বলার মানেটা কি? তিনি বলুন যে ওই নেতার ডান হাত হলো এ, ওই নেতার বাঁ হাত হলো এ। এক সেকেন্ড, যে তথ্য দিচ্ছে, তথাকথিত তথ্য প্রমাণ দিচ্ছে, সেই তথ্য প্রমাণের দায় একমাত্র আমি বলছি যে অনির্বাণ, আপনি তো পুলিশ নন যে আপনাকে পুরোটা বলবে। আপনি একজন আইনজীবী, আমার প্রশ্ন জজও নন, সেটাই বলছি। আমার প্রশ্নের জায়গা আপনি বোধহয় বুঝলেন না। আমি শুধু বললাম পারিবারিক বিবাদ তৃণমূল বলছে, এটার কি প্রমাণ? যেহেতু তার বাবা এবং ভাইয়ের উপস্থিতি এবং তারপরে তাদের, তাই জন্য সেটা পারিবারিক বিবাদ হয়ে যায়। আপনি কিভাবে প্রমাণ দিতে পারছেন? যদি কারো পরিবারের অংশ না হয়ে থাকে, আপনি ডিফাইন করে দিন তিনি তারা। আপনি ডিফাইন করুন, ওরা থাকলে পরে পরিবারিক বা পারিবারিক বিবাদ হতে পারে, এটা আমাকে ডিফাইন করে। কারো বাবা এবং মা বা ভাই ইত্যাদি যদি পরিবারের অংশ না হয়, একদম অংশ, তাহলে নতুন করে ডিকশনারি আমাকে পড়তে হবে। আপনি আপনার ডিকশনারি আমাকে দেবেন। আপনাদের ডিকশনারি থেকে বলছি আমি, এটা পারিবারিক বিবাদ তো বহু জায়গায় শুনলাম। অধিকারী কি শুভেন্দু অধিকারীর বাবা? শুভেন্দু অধিকারী কি ওনার ভাই? দিব্যেন্দু অধিকারী কি ওনার ভাই? যদি ওনাদের ভেতরের কোনো সমস্যা কোনোদিন, আমি চাই না কোনোদিন হোক, সেটাকে আপনি কি বলবেন? রাজনৈতিক বিবাদ না পারিবারিক বিবাদ? সুপ্রিয়, আরে এক সেকেন্ড না, সুপ্রিয় এক সেকেন্ড, আপনি বলুন না। আপনি তো বিজেপির হয়ে ব্যাট ধরেছেন, আপনি বলুন না। আমি বিজেপির হয়ে ব্যাট ধরেছি, তাহলে আপনি বলুন কোন বিবাদ হবে। মানে আপনি একজন চ্যানেলের অ্যাঙ্কারকে বলছেন বিজেপির হয়ে ব্যাট ধরেছি, দুটো বিষয় কোন ধরনের এটা মনে করে তো? আপনি এক্ষেত্রে বলবেন এটা পারিবারিক বিবাদ নয়, আর যখন আপনাকে প্রশ্ন করলাম এটা পারিবারিক বিবাদ, আপনি প্রমাণটা দিন, তখন সেটা রাজনৈতিক বিবাদ হয় না। কি মুশকিল? আমার প্রথম প্রশ্ন ছিল একটা ঘটনা। হ্যাঁ বলুন। আমি বলছি অনির্বাণ কি এটা মনে করে যে যে ব্যক্তিটির মৃত্যু হয়েছে সে বিজেপি করে? এক, যেহেতু আইনজীবী, স্বাভাবিকভাবে এই মানে হচ্ছে মেরিটে আমরা স্বাভাবিকভাবে তদন্তটা শুরু করতে পারি। এবং তদন্তের জন্য আমি সেটাই বলছি, তদন্তের জন্য বিজেপি যে নেতা বা যেই গিয়ে ওখানে জমা দিয়েছে সেটা পুলিশকেই দেওয়া হয়েছে। 2, এখানে বাবা বা ছেলে তার পরিবারের অংশ কিনা, কে কার বাবা কে কার মা, অনেকের তো অনেক কিছু জানাও যায় না কে কার বাবা কে কার মা। অন্তত এই ব্যক্তির অন্তত সেই বক্তব্যে জানা যাচ্ছে যে তার বাবা এবং তার ভাই আছে। অনেকের তো বাবা তাকে মামা হয়ে যাচ্ছে, মামা আবার বাবা হয়ে যাচ্ছে, কখন কিরকম মতো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তাহলে তো অনির্বাণদা রিঅ্যাকশন নিশ্চয়ই জানেন অনির্বাণদা যে বাবা এবং ছেলে যেমনটা বলা হচ্ছে সেটা ধরেই তো বলছেন অনির্বাণদা। আমিও হয়তো তাই জন্যই বলছি, কারণ যে বক্তব্য সামনে এসছে পারিবারিক বিবাদটা কি করে না জেনে বলে দেওয়া হচ্ছে। আমি শুধু এইটুকুনি প্রশ্নই করেছিলাম, তাতেই রিঅ্যাকশনসটার কি মানে হয় না জানি না। বলে দেওয়া হচ্ছে আপনি বলছেন, আমি বলছি না, আমি কথা বলি আমার নিজের ভিত্তিতে নয়, আমি কথা বলি যে ঘটনা ঘটেছে, যে বক্তব্য এসছে তার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, তার নিউজ চ্যানেলের কাজ নয় কারণ হাত ধরে ব্যাট ধরে ব্যাটিং। আপনি বললেন কি করে যেটা বিজেপি করে বলেই মারা? আপনি আইনজীবী হয়ে তৃণমূলের হয়ে ব্যাট করতে পারেন, আমি করছি। আরে আমি তো সমর্থন করছি তৃণমূলকে, তো ওপেন ব্যাপার। শক্তিদা, ব্যাপারটা হচ্ছে সভ্যতার যতই আমরা বড়াই করি না কেন, আমাদের মধ্যে আদিম হিংসার যে প্রবৃত্তিটা আছে সেটা বারবার প্রমাণিত হচ্ছে গত কয়েক বছর ধরে। আজকে আইনজীবী যেটা বললেন, যেটা পারিবারিক বিবাদ কিনা, এটা তার বাবা কিনা, ওটা সেম ভিডিও কিনা, যে বাইটটা দেখানো হচ্ছে সেটা অন্য জায়গার বাইট কিনা, সঙ্গে সন্দেশখালীর প্রশ্ন উঠে এলো। আমার একটাই বক্তব্যটা হচ্ছে এই যে যখনই শাসক গোষ্ঠী কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকে, আমার সঙ্গে সুপ্রিয় যাই বিবাদ থাক, যখনই কোনো শাসক গোষ্ঠী অন্যায়ের সঙ্গে জড়িত থাকে তখনই দেখা যায় যে এফআইআর অ্যাকিউজডের নাম, যে প্রিন্সিপাল অ্যাকিউজ তার নাম বাদ দেওয়া হয়,
বাবা মাকে অ্যারেস্ট করা হয়েছে, আর দুজন যারা পেটাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হয়নি এখনো পর্যন্ত। কেন? 8 তারিখের ঘটনা, 22 আইনজীবী গেছেন কার কাছে? আইসির কাছে। আইনজীবী যাবেন তো আইসির কাছে। আইনজীবী বারুইপুরের আইসির কাছে গিয়ে তিনি রিপোর্টটা দিয়েছেন। তিনি হয়তো বলেননি যে অমুক দাদার ডানাত অমুক দাদার বাহাত, তবে এটা জলের মতো পরিষ্কার, শাসক গোষ্ঠী ছাড়া একদিনে ওই 2 ব্যক্তি যেখানে লুকিয়ে থাকতো সেখান থেকেই গ্রেপ্তার করার ক্ষমতা আমাদের প্রশাসনের আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্যি যে ঘটনার সঙ্গে, যে হত্যার সঙ্গে, যে গণ্ডগোলের সঙ্গে, যে কমিউনাল রাইটের সঙ্গে যখনই কোনো শাসক গোষ্ঠী জড়িয়ে যায় তাদের নেতাদের যারা অনুগামী তারা জড়ায়, সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার একটা চক্রান্ত হয়। আর আপনি যেটা বাইট দেখালেন কুণাল বাবুর, উনি সকালে একরকম কথা বলেন, বিকেলে একরকম কথা বলেন। উনি কখনো নিজেকে সাধারণ সম্পাদক বলেন, কখনো সেটা উইথড্র করেন। তাই আমি আপনাকে বলি, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আজকে এই শতাব্দীর বুকে দাঁড়িয়ে বাবা এবং আরেক ভাইয়ের সামনে তারই একজনকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। তাকে মারা হলো, পরের দিন সে মারা গেল। সে বিজেপি না সিপিএম না তৃণমূল সেটা আলোচনার আমার কাছে বিষয়বস্তু নয়। বুঝলাম। আমি একদম ছোট্ট করে খুব স্বাভাবিকভাবে গৌরবদার কাছে আসবো, কারণ এরপরে বিরতির পর আরো বেশ কিছু বিষয় রয়েছে। গৌরবদা, আপনার কি বক্তব্য? এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এই যে নৃশংস ঘটনা, সে বিজেপি করতে পারেন, আরে সে তো মানুষ, সে তো কারোর ছেলে, যে এইভাবে পিটিয়ে মারা। আর আপনি দেখবেন যে এই যে ট্র্যাডিশান, এই তৃণমূল আমলে এই ট্র্যাডিশান, আপনি বকটুইতে দেখেছেন একসঙ্গে 12 জনকে পুড়িয়ে মারা হলো, তারপরে আনারুল পুলিশ পাঠায়নি। আসলে পশ্চিমবাংলার যে প্রশাসনের যে অবস্থা, পশ্চিমবাংলার পুলিশকে যদি পাড়ার এলাকার মহল্লার তৃণমূলের নেতারা যদি কোনো নির্দেশ দেয়, পুলিশ হচ্ছে যে মুভ করে না, সেটা আমরা দেখেছি। এটা কি দেখিয়ে দেওয়া খুব সহজ? বাবা এবং ছেলে রয়েছেন বলে পারিবারিক আমি আসছি আসলে আপনি দেখবেন তৃণমূল যখন পেঁচে পড়ে তখন হচ্ছে যে প্রেগনেন্টের গল্প আনে, তখন হচ্ছে যে লাভ অ্যাফেয়ারের গল্প আনে। আর তৃণমূল যখন প্যাচে পড়ে তখন দেখবেন যে ছোট ম্যাটার, পেটি ম্যাটারের গল্প আনে, সুদীপ্তকে খুন করার পরে। আসলে তৃণমূলের নেতারা সমস্ত কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য, তাদের নিজের অপদার্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য, সরকারের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গল্প তৈরি করেন। ওই যে পেটি ম্যাটার, স্মল ম্যাটার, প্রেগনেন্ট, লাভ অ্যাফেয়ার, হাসকালির মেয়েটার ব্যাপারে তো মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন ও তো লাভ অ্যাফেয়ার ছিল, প্রেগনেন্টের গল্প সাজিয়েছিলেন। তারপরে হচ্ছে যে ওই একটা রেট ঠিক করে দিয়েছিলেন 1 লাখ না 2 লাখ। আসলে পশ্চিমবাংলার প্রশাসন, পুলিশ বলে আজকে কিছু অবশিষ্টই নেই। পুলিশ তার দলীয়করণ হয়েছে, পাড়ার থানাগুলো তৃণমূলের ঘুরতে যাওয়ার বাগানবাড়িতে পরিণত হয়েছে। আর পুলিশকে যদি আনারুল থেকে শওকত আর উদয়নগুলো থেকে শান্তনু সেনরা যদি না নির্দেশ দেয়, পুলিশ নড়বে না। আমি যেখানে থাকি কিছুদিন আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল, এই শান্তনু সেনের বাড়িতে তৃণমূলেরই কর্মীরা গিয়ে দরজায় লাথালাথি করেছিল। আর সেইখানে দাঁড়িয়ে যখন থানায় ডায়েরি করতে যায় তখন থানায় পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়। আপনার এই কথা থেকে আমার মানে এই কুকথা মনে পড়ে যাচ্ছে, এবং কুকথা বললে পরে অনুব্রত মণ্ডলের নাম সামনে চলে আসবে। আমি আসছি, বিষয়টা তো আসবো, কারণ একই যাত্রার পৃথক ফল কি করে সম্ভব হয়, অনির্বাণদার কাছ থেকে একটু জানবার চেষ্টা করব। সে ধরনের নেতা, মানে কেউ বিজেপি করছেন, কেউ তৃণমূল করছেন, কেউ সাংসদ হয়েছেন, কেউ প্রাক্তন রাজ্যপাল ছিলেন, এই ধরনেরই খুব স্বাভাবিক, বুঝতেই পারছেন কার কথা বলতে চাইছি। তথাগত রায়, সৌগত রায়, আমাদের ভাগ্যক্রমে আজকে তথাগত দার সঙ্গে কথা হয়েছে, তথাগত রায়ের সঙ্গে কথা বলেছি ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে আজকের এই পরিস্থিতি বাংলায় রাজনৈতিক অবক্ষয়ের জায়গাটা কত বড় আকারে দেখা দিয়েছে। কি উত্তর দিচ্ছেন তিনি, শুনুন। পুলিশের যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটা হলো একটু পারিবারিক ব্যাপারের মতন আরো আমরা শুনেছি এর আগে। ছোট্ট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এর কোনো আবার কোনো মনোযোগ দেওয়ার মতোই নয়, কিছু একটা দুষ্টু ছেলেদের কাজ, এরকম ধরনের বিভিন্ন অজুহাত শুনেছি। এগুলো তৈরি করেছিল সিপিএম এবং তার মেধাবী ছাত্রীর মতো সেটা অনুসরণ করে গেছেন মমতা ব্যানার্জি, এখনো করে যাচ্ছেন। এটা আজকে পুলিশের কাছ থেকে যে প্রতিক্রিয়াটা পাওয়া গেছে সেটা ওই সিপিএম এর কাছ থেকে শেখা এর সুলভ প্রতিক্রিয়া, তৃণমূল সুলভ প্রতিক্রিয়া।
খুব স্বাভাবিকভাবে এটা আমি অনির্বাণদার কাছ থেকে রিয়াকশন নেবো, তবে তার আগে আমি যেটা বলছিলাম যে কুকথা, যে কথাটা বললে পরে হয়তো অনুব্রত মণ্ডলের নামটা আপনাদের সামনে ভেসে উঠবে, তাও কাকে কুকথা না, পুলিশকে। তো পুলিশকে যদি কেউ কুকথা বলেন তার গ্রেপ্তারি কি এড়ানো যায়? যায়নি বলেই হয়তো একজন বিজেপি নেতা যার বিরুদ্ধে অভিযোগ পুলিশকে কুকথা বলা হয়েছে, 14ই আগস্ট কুকথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশ স্ট্রং অ্যাকশন নিয়েছে, তাকে গ্রেপ্তার করা হলো। এবং একই সঙ্গে দাঁড়িয়ে যেটা অভিযোগ সামনে এসছে, বচসা করা হয়েছে, বচসার ছবি এবং পুলিশের কাজে হস্তক্ষেপ বা বাধা দেওয়ার মতন অভিযোগ, সেটার অভিযোগ সামনে এসছে। টিটাগড় থানার পুলিশ তাদের বিরুদ্ধে যেটা এই মুহূর্তে বলা হচ্ছে, পাল্টা বিজেপি বলছে যে না, এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। যে গ্রেপ্তারি করা হয়েছে তা খুব স্বাভাবিকভাবে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। বিশাল জয়সওয়াল, তিনি বিজেপির কনভেনার, তাকে গ্রেপ্তার করা হলো। আমি এই কারণেই বলছি যে একই যাত্রার পৃথক ফল কেন? কয়েকদিন আগেই বীরভূমের যে ছবি আমরা দেখেছি, অনুব্রত মণ্ডলের সঙ্গে আইসির কথোপকথনের ছবি, আপনাদের প্রত্যেকের ভিডিও একেবারে ঘরে বসে বসে শুনেছেন, তাড়িয়ে হয়তো উপভোগ করেছিলেন আপনারা। অত্যন্ত লজ্জার দিন ছিল। পরবর্তী সময় যখন ঘটনার ক্রম এগিয়েছে, অনুব্রত বাবুর এগেনস্টে কি কোনো ব্যবস্থা হয়েছে এই প্রশ্ন যখন উঠছে বারবার, তারপরও কোনো রকম ব্যবস্থাপনা হয়নি। তো ঠিক এই জায়গাতেই প্রশ্ন অনির্বাণদার কাছে, ঠিক এই জায়গাতেই আসবো। অনির্বাণদা, আপনি প্রথমের ঘটনা প্রসঙ্গে অনেকগুলো বললেন, তো এখানেও তো যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, এটা কি সত্যি পুলিশের ভূমিকা হওয়া উচিত? দেখুন, এক্ষেত্রে আপনারা বলছেন পুলিশকে কুকথা বলার জন্য গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে আরেকটা যেটা আপনি বললেন, আমার ধারণা সেটার জন্যই যে বেলটা পায়নি, সেটা হচ্ছে পুরনো আইপিসির 353, অর্থাৎ কর্তব্যরত পুলিশ কর্মী বা সরকারি কর্মীকে বাধা দেওয়া, সেটার কারণেই মূলত তার বেলটা ডিনাই হয়েছে। কুকথা শুধুমাত্র যদি কুকথা হতো, গালাগাল ইত্যাদির কথা হতো, তাতে বেলটা আটকানোর কথা নয়। অনুব্রত মণ্ডলকেও আদালতই বেল দিয়েছে। সুতরাং এইখানে দুটোর মধ্যে কোরিলেশনটা ওইটুকুই। বাকি যেটা কর্তব্যরত পুলিশ কর্মীকে বাধা দেওয়া, সেই সেকশন অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে খাটেনি, তাই তিনি বেলটা পেয়ে গেছেন। আর এক্ষেত্রে সেটা রয়েছে বলে সে বেলটা পায়নি। এবার দ্বিতীয়ত কত রয়েছে যে বিজেপি বললে ঠিক আর তৃণমূল বললে ভুল, এটাও যেমন নয়। অনুব্রত মণ্ডল যেটা করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয়, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর এক্ষেত্রে এটা যে ঘটনার সঙ্গে জড়িত, সেদিন বিজেপি নেতা কৌস্তব বাগচি সেখানে ছিলেন বলেই আমার ধারণা। মনে হচ্ছে আমার সেই কর্মসূচির সঙ্গে একটা গণ্ডগোল হয়েছিল, আপনারা সে ছবি দেখিয়েছিলেন। সেও ক্যামেরার সামনে যা যা বলেছিল সেগুলো খুব সুকথা নয়। আমি জানি না সেই বিষয়গুলো আপনারা কেন এড়িয়ে যান। শুভেন্দু অধিকারী যেগুলো বলে সেগুলো খুব সুকথা নয়। অমুক প্রাণীর বাচ্চা বলে কাউকে রেফার করাটা, সেটা মনে হয় না খুব ভদ্রতার পরিচয়। সেগুলো আপনারা কী কারণে এড়িয়ে যাচ্ছেন, কী কম্পালশন আছে, সেটা আপনারাই বলতে পারবেন। অনুব্রত মণ্ডল যেটা করেছেন অত্যন্ত ঘৃণ্য, এ নিয়ে কোনো দ্বিমত নেই, মানে কোনো রকম কন্ডেমনেশন যথেষ্ট নয়। আবার একই সঙ্গে বিরোধী দলনেতার মতো দায়িত্বশীল পদে থেকে শুভেন্দু অধিকারী যেটা পুলিশ কমিশনারকে বলছেন, সেটাও কন্ডেমনেবল। আপনাদের যদি কন্ডেম করতে হয়, দুটোকেই কন্ডেম করতে হবে, একটা খালি করবো আর একটা বাদ দিয়ে দেবো। রাজ্য কি চলছে এসব বলার জন্য এই দুটো হতে পারে না। আপনারা তো থানায় অভিযোগ দায়ের করতে পারেন, ইনফ্যাক্ট আদালতে যেতে পারেন যে এত কিছু হচ্ছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর কথা যদি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ইত্যাদি পুলিশ নিশ্চিতভাবে করেছে। এবং এর আগে রাজশেখর মান্তা, জাস্টিস রাজশেখর মান্তা, ব্যবস্থা হচ্ছে না, ওটাতে যাচ্ছে, শুনে নিন উত্তরটা। জাস্টিস রাজশেখর মান্তা তাকে একটা অদ্ভুত রকমের ব্ল্যাঙ্কেট কভার দিয়ে রেখেছেন, যে তার বিরুদ্ধে নাকি কিছুই করা যাবে না, করতে হলে কোর্টের পারমিশন নিতে হবে। এবার সেই জায়গা থেকে পারমিশন নেওয়ার জন্য রাজ্য সরকার গেছে। এবার কোর্ট পারমিশন দিলে নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রসিডিংস হবে। কিন্তু কোর্টের প্রসিডিংস এক জিনিস, আপনি যখন তৃণমূলের বিষয়ে আলোচনা করছেন তখন তো কোর্ট দেখছেন না। অনুব্রত মণ্ডলকে যে কোর্ট জামিন দিচ্ছে সেটা আপনি বলবেন না, তখন তৃণমূল কি খারাপ, ভালো কথা। কিন্তু বিজেপির যখন প্রশ্ন উঠছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী, তখন বলছেন তখন আপনি কোর্ট দেখাচ্ছেন। দুটো তো একসঙ্গে হয় না। আপনি কোর্ট দেখালে দুটোতেই দেখান, আর যদি না দেখান তাহলে রাজনৈতিক ভাবে চলে আসুন এই জায়গায় যে শুভেন্দু অধিকারী যদি অমুকের বাচ্চা বলে কোনো মানুষকে বলেন, সে পুলিশ কর্মী হন বা না হন, সেটাও কন্ডেমনেবল, সেটাকেও সমর্থন করা যায় না। ডেফিনেটলি পুলিশের বিরুদ্ধে যেটা বলুন, শুভেন্দু অধিকারী নামটা নিয়ে বলুন, যে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা খুব খারাপ করেছেন, বলতে পারবেন কোনটা কোনটা বলছো? সাংবাদিক আপনি না আমি? আপনি তো বলছেন, আমি তো শুনছি। আমি তো আপনাদেরই আপনাদেরই চ্যানেল না হোক অন্য কোনো চ্যানেলে দেখেছি, অন্য চ্যানেলের দেখাবেন, আমরা দেখতে চাই। সেটা কি মিথ্যা? সেটাই তো বলবেন, যখন প্রমাণ নিয়ে বলবেন তো এই যে আরে ভাই, আপনি চ্যানেল চালাচ্ছেন, আপনি সঞ্চালক, তাহলে আপনি বলে দিন শুভেন্দু অধিকারী এটা বলেননি, উনি দোয়া তুলছেন। আমি কি বলছি, এটা তো শুভেন্দু অধিকারীর বিষয় নিয়ে কথা বলছি না। আপনি যখন অভিযোগ করছেন তখন আপনাকে তো দেখাতে হবে, হচ্ছে রাজনৈতিক আলোচনা, আদালতে যেতে হবে, থানায় যেতে হবে। শুভেন্দু অধিকারী একজন রাজনৈতিক নেতা, একই ভাবে তো অনুব্রত বাবু তো বেল নিয়েছেন, আপনি বলছেন। আমি বলছি আপনি তাহলে চেক করে বলতে ভুল বলছি কিনা। না, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, মানে যদি সত্যি ব্যবস্থা নিতে চাইতো পুলিশ, তাহলে তো নিতেই পারতো।
প্রথম কথা হচ্ছে ব্যারাকপুরের একটা ঘটনা, আমার বাড়ি ব্যারাকপুর, এবং একদম। আজকের এই যে ঘটনা, এই ঘটনার সাথে আমি কোর্টে ছিলাম নিজেও, ঠিক আছে। প্রথমত শুধু অ্যারেস্ট করা হয়নি, অ্যারেস্টের পর আজকে 4 দিনের জেসি মাননীয় বিচারপতি তিনি দিয়েছেন। এবং যে প্রিভিয়াস কেসের কথা এখানে অনির্বাণ বললো 353 এর কথা, যেটা এখন বিএনএসএ 79, তো সেটা যেহেতু মানে ঘটনাটা কোন জায়গা থেকে আমরা আপত্তি জানাচ্ছি, আমরা আপত্তি জানাচ্ছি অতি সক্রিয়তার এবং সক্রিয়তা। আচ্ছা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে মামলা ছিল অ্যাডিশন মানে সেকশন পরবর্তীকালে যা অ্যাডিশন হয়েছে, চাইলেই পুলিশ কিন্তু তার বাড়ি থেকে তুলে তাকে এনে লক আপ করতে পারত, একদম। করেনি। তো সেটাই তো প্রশ্ন। তাহলে দ্বিচারিতা কোন জায়গাতে পুলিশে? বিশাল জয়সওয়ালকে যেভাবে কালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করার মানে বিজেপি করুক বা বিরোধী দল করুক, তার মধ্যে যদি একরকমই ধারা থাকে, সেখানে পুলিশ রিয়্যাক্ট করবে না। এবং আজকে কোর্টে আপনারা জাননি, আমি ছিলাম, কোর্টটাকে মনে হচ্ছিল এটা দুর্গ করে ফেলেছে পুলিশ প্রশাসন। কিন্তু অনুব্রত মণ্ডলের সময় আমরা কি দেখেছি? অনুব্রত মণ্ডল রাজার হালে নিজের গাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কোর্টে ঢুকলেন, মাননীয় বিচারপতি যা তাকে নির্দেশ দিলেন। সেই সময় কিন্তু তৃণমূল বা তৃণমূলের মানে এই তৃণমূল সরকারের প্রশাসন তাকে ওই বেষ্টনী করে রাখার প্রয়োজন মনে করেনি। ডিফারেন্সটা এই জায়গাতে, মানসিকতার ডিফারেন্স। রাজতন্ত্র কায়েম করার মানে রাজ বলে না একটা, যে আমি যখন একটা জায়গাতে আমি ক্ষমতায় এসেছি, স্বাভাবিকভাবে অন্য দল করতে পারে, কিন্তু সরকার চলবে কিন্তু সরকারের মতো। আমি বিজেপি করি বলে আমার ক্ষেত্রে একরকম হচ্ছে ট্রিটমেন্ট দেবে পুলিশ, আর আরেক রকম ট্রিটমেন্ট দেবে হচ্ছে অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের নেতাকে, এইটা। আর দ্বিতীয় যে বিষয়টা যেটার জন্য আজকে বেলটা হয়নি, সেটা 14 তারিখের যে ঘটনা, তার আগে একটা ঘটনা ঘটেছিল রাস্তা অবরোধের। এই দুটো ঘটনাই রাস্তা অবরোধের। কি বেসিসে জানবেন? শুনে নিন। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে অভিযোগ, জল নিকাশি ব্যবস্থার উদ্ধার মানে সেই ব্যবস্থাটাকে ভালো করতে হবে। জল প্রত্যেকটা রাস্তায় একদম জমে যাচ্ছে, বর্ষা আসলেই সেটাকে ঠিক করতে হবে। চেয়ারম্যানের বিরুদ্ধে, মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে আন্দোলন ছিল, সেই আন্দোলনে এই ধারা দেওয়া হয়েছে। প্রিভিয়াস তার বিরুদ্ধে যে ধারা ছিল সেটাকে অ্যাডিশন করে এবং সোন অ্যারেস্ট দেখিয়ে আরেকটা মামলা, যেটা ব্যারাকপুর সুকান্ত সদন বলে একটি জায়গা আছে, সেখানে এই একই আন্দোলন হয়েছিল, সেটাকে অ্যাটাচ করে এখান থেকে এই বেলটাকে আটকানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, যেটা ট্র্যাকপুলি পুলিশ করে থাকে। তো স্বাভাবিকভাবেই ন্যায্যভাবেই তাকে হচ্ছে জেসি দেওয়া পুলিশের হয়েছে। কি এটা কাজ মানে এটাই তো আমি বলছি, যে শুধুমাত্র বিজেপি হোক বা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল হোক, তাদের ক্ষেত্রে পুলিশের যত মাস্টার মাইন্ড, তাদের সমস্ত মাস্টার মাইন্ড তারা বসে পড়েন যে কিভাবে এই বেলটাকে আটকাতে হবে। কিন্তু অনুব্রত মণ্ডলের বেলায় না অ্যারেস্ট হয়, একটা ফোন তার সিজ করতে গিয়ে তাদের হচ্ছে কালঘাম ছুটে যায়। এই ডিফারেন্সিয়েটসটা আমার মনে হয় অরিমানা। তাহলে বারুইপুরের ঘটনাতেও পুলিশের ভূমিকা সন্দেহজনক, একই সঙ্গে দাঁড়িয়ে ব্যারাকপুরের ভূমিকাতেও পুলিশের ভূমিকা সন্দেহজনক, যেটার অভিযোগ বারবার আসলো। আমি আসছি আরো দ্রুত প্রত্যেকের কাছে আসবো ঠিক এই জায়গা থেকে। কেন এই প্রশ্ন বারবার উঠছে পুলিশকে নিয়ে? একটা সংক্ষিপ্ত বিরতির পর যাবো, সঙ্গে থাকবে। ফিরলাম বিরতির পর। তাই প্রশ্ন উঠছে যে একই যাত্রার পৃথক ফল কিভাবে সম্ভব? পুলিশের ভূমিকা যখন এই প্রশ্নের জায়গায় খুব স্বাভাবিকভাবে আসছে, একই অভিযোগে যদি এক্ষেত্রে পাকড়াও হয় বিজেপি নেতা, তাহলে সেই সময় কেন অনুব্রত মণ্ডল হননি? শাসককে ছাড়, বিরোধীদের শাস্তি, কেন এই প্রশ্ন? এই দ্বিচারিতা বারবার এই ভাগগুলো সামনে আসছে। যাক, অর্জুন সিং এর সঙ্গে আমরা কথা বলার সময় কি বলছেন তিনি এ প্রসঙ্গে শুনুন। গালাগালি করেছে এর তো কোনো প্রমাণ নেই। আসলে অনুব্রত মণ্ডল হলো তৃণমূল কংগ্রেসের ইল্লিগাল সন্তান, ওর জন্য কিচ্ছু বলবে না। ইল্লিগাল সন্তানের উপর একটু বেশি প্রেম থাকে। ইল্লিগাল সন্তান, তৃণমূলে ইল্লিগাল সন্তান, পুলিশ ওদেরকে তো কিছু বলবে না। ওদের মা মাসি বউ বাচ্চা নিয়ে সবার নিয়ে গালাগালি করে। এরা একটা আন্দোলন করছিল, আন্দোলনটা কি, রাস্তা কেন ঠিক হচ্ছে না, মানুষ যেতে পারছে না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা রাস্তায় গেলে পড়ে যাচ্ছে, নানা রকম অসুবিধা হচ্ছে। তাদেরকে পুলিশ হ্যারাসমেন্ট করেছে, পিটিয়েছে, মেরেছে। ভূত কথা, মোলেস্টেশনে মামলা দিয়েছে। মোলেস্টেশন ওখানে মহিলাদেরও নাম দিয়েছে, মহিলারাও নাকি মোলেস্টেশন করেছে। 50 আদার্স যদি থাকে তাহলে পুলিশ একবারও মার খায়নি, শুধু বিজেপি কর্মীরাই মার খেয়েছে। পুরী তৃণমূলে দলদাস হয়ে এই সরকারের নির্দেশে এইসব কাজ হচ্ছে। বিশাল আমাদের ভালো রাজনৈতিক কার্যকর্তা, তাকে গ্রেফতার করা হচ্ছে বিকালবেলা, রাত্রিবেলা। যেভাবে পুলিশের অত্যাচার চলছে, বেশি দিন নেই এই সরকার থাকতে পারবে না, যেন আইনের শাসনে পুলিশের শাসন। গৌরবদা, আচ্ছা অনির্বাণ দা কিছু বলুন। হ্যাঁ, অর্জুন বাবু বললেন যে পুলিশকে গালাগাল করেছে, এটার কোনো প্রমাণ নেই। তর্কের খাতিরে আমি ধরেও নিলাম যে প্রমাণ নেই।
কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে অর্জুন সিং কি বলেছিলেন তার প্রমাণ কিন্তু হাতে হাতে করে। যদিও যখন উনি সব বলছেন টলছেন, কেউ যদি হাতে করে দেখিয়ে দিতেন তাহলে বোধহয় বেশ ভালো হতো। তাহলে বিজেপিটা কে সত্যিই করে আর কে করে না সেটা ওনার চোখের সামনে এত ফর্সা হয়ে বেঁচে যেত। এই সুপ্রিয় হচ্ছে অর্জুন সিং এর থেকে পুরনো বিজেপি। সুতরাং অর্জুন সিং যখন এইসব ইল্লিগাল সন্তান সব বলছেন, এই যে কথাবার্তার ঢং, মানে কুকথার প্রেক্ষিতে আপনি এই রিয়াকশন দেখাচ্ছেন, এই হচ্ছে বিজেপির নেতার অবস্থা। বলে কি তাই অ্যাকশন হয়নি? না না, যে শব্দ বন্ধ উনি ব্যবহার করলেন, এটা কি ব্যবহার করা যায়? এটা সুপ্রিয় বলুন। তাহলে ভালো লাগবে দর্শকের বুঝতে সুবিধা। আব্দুর রাজ্জাক মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চ থেকে কি বলেছিলেন সেটা আমি মুখে উচ্চারণ করতে পারবো না। ঠিকই তো, মানে শ্রমিক ভট্টাচার্যের যে বিষয়টা যেটা টানলো, ঠিকই বলেছো। ও মানে আব্দুর রাজ্জাক মোল্লা ঠিকই বলেছিল। না না, এই যে কন্ডেম করছো, ঠিক কন্ডেম করেছো, সেটাই বলছি, ঠিক কন্ডেম সেই করছো। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অর্জুন মন্ত্রী সিং পর্যন্ত যেটা করেছে। শ্রমিক ভট্টাচার্যকে বলেছিল কন্ডেম করবে কি? আমি তো রেফারেন্স দিলাম তুমি তো তোমাকে, ব্যারাকপুরে থাকো, তো আমি রেফারেন্স দিলাম তোমাকে। ঠিক আছে, আমি তো কাটিনি, আমি তো তোমারই প্রাণ reference দিলাম। না না, আমার প্রশ্ন হচ্ছে, এটা যদি পুলিশের ভূমিকা থাকে, বারবার যদি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, আমি এই ঘটনার সঙ্গে আমি প্রতিক্রিয়া নেবার মধ্যেই আমি একটু সোনারপুরের ঘটনাটা আপনাদের সামনে জানাই। সোনারপুরে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি। নতুন ভাবুন একবার, কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। নতুন বলছে কিনা আমি জানি না, তবে আপনারা ভালো করে বলতে পারবেন এটা। বিধবা মহিলা একজন, তার থেকে 50,000 টাকা তোলা চাওয়া হয়েছে, এটা দাদাগিরি। অভিযোগ কি? কৃষ্ণপদ মণ্ডল যে কাউন্সিলর বলছেন টাকা না দিলে শ্লীলতাহানি করব, হুমকি। এই গোটা ঘটনা, এই অভিযোগ সামনে এসছে। সোনারপুর থানায় লিখিত অভিযোগ ইতিমধ্যেই জানানো হয়েছে, এবং যেটা সূত্রের আরো খবর পাচ্ছি পুলিশের তরফ থেকে, যে শ্লীলতাহানির মামলাও রুজু হয়েছে, কিন্তু বহাল তবিয়েতে কাউন্সিলর রয়েছে। আমি একটু অভিযোগটা শোনাই আপনাদের, কি বলছেন কাউন্সিলর, তার বিরুদ্ধে কি অভিযোগ শুনুন। ওনার ওখানে পার্টি অফিসে আমি দেখা করতে গেলাম ওই আম্বেদকর ভবনে। উনি একদিন, দুদিন, 3 দিন, বহুদিন এরকম হাঁটতে হাঁটতে বলে, আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার বাড়িতে দেখা করো। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছি, আমার জামাইও গেছে, বললো তোমরা বাইরে দাঁড়াও। বাইরে দাঁড়িয়েছি, বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। 2টো অপশান দিলাম তোমাকে, 2টো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে, তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে দরজা জানলা করা হয়নি, ভালো করে বেঁধে দেবে। হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর বাড়ি বাড়ি দেখো বলতে মানে কি বোঝাতে চাইছে, কি মনে করছিলেন? আমি তো ওটাই এসে আমার সঙ্গে সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল, আমি তাকে বললাম যে এরকম বলেছে, বাবাকে তো বলতে পারিনি। পরে বাবাকে বললাম, বাবাও তো কান্নাকাটি করছে। অনির্বাণ দা, শুনলেন, আমার দিকে দেখো, এটা কি অভিযোগ? খুবই খারাপ অভিযোগ। এই বিষয়ে পুলিশ অভিযোগ নিয়েছে, তারা তাদের মতো তদন্ত করুক। এখানে কোনো দল রাজনীতি দেখার কোনো জায়গা নেই। মহিলাদের বিরুদ্ধে কোনো রকম অত্যাচারের অভিযোগ যদি থাকে সেটা নিয়ে স্ট্রিক্ট অ্যাকশন হওয়া উচিত। স্ট্রিক্টলি পুলিশ মামলা রুজু করেছে শ্লীলতাহানি, হ্যাঁ, এবং সেটা তদন্ত করা উচিত। কবে পদক্ষেপ হবে? আরে তদন্ত করে সেটা তাকে তো দেখতে দেবেন। আমি আবারও দেখছি, আবার যদি রেফারেন্স নিয়ে আপনারই গায়ে লাগবে। সন্দেশখালী নিয়ে আপনারই অনেক কথা বলেছিলেন, তারপর যে সাদা কাগজ বেরিয়ে গেল, গঙ্গাধর কয়াল বেরিয়ে গেল। ওই জন্য দেখুন, তদন্ত একদম নিরপেক্ষভাবে হওয়া উচিত। আমি এটা বারবার বলছি, বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের কোনো অভিযোগ থাকলে সেটা নিয়ে দ্বিতীয় কোনো কথা নেই, সেখানে কোনো বিতর্ক সেটাই তো চলে না। আমিও প্রশ্ন তুলছি, নিরপেক্ষ তদন্ত হলে কেন অনুব্রত মণ্ডল? না, আপনি নিরপেক্ষতার জায়গা থেকে প্রশ্নটা তুললাম, নিরপেক্ষভাবে বলতাম। তদন্ত হলে আপনি যেহেতু নিরপেক্ষতার জায়গা থেকে প্রশ্নটা করতে ভুলে গেছেন, তাই আমি উত্তরটা এরকম দিচ্ছি। এতক্ষণে দাঁড়িয়ে পুলিশ কি করতেন? জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই করতেন, সেটা হয়েছে কিনা আমি বলতে পারবো না। আপনি জার্নালিস্ট হয়ে আপনি বলতে পারছেন, আপনি ভালো পারবেন, আপনি তো সাংবাদিক হয়ে ব্যাট করছেন। আমি কি সাংবাদিক? যাই হোক, আমি কি বলছি, আপনি তো ব্যাট করেন, তো আপনি তো বলতে পারবেন। ব্যাট বল, উইকেট কিপিং সবই করতে পারেন, সেটাই তো, সাংবাদিক তো আপনি, খবরটা তো আপনাকে দিতে হবে। বুঝতে পেরেছি, আপনি অলরাউন্ডার। ঠিক আছে, চলুন গৌরবদার থেকে একটুখানি রিয়াকশন নিই। এটা হচ্ছে অবস্থা। আচ্ছা, কাউন্সিলর তোলাবাজি চাইবেন, এটা এই আমলে আপনি কি খুব অবাক হন? না, কাউন্সিলর স্কোয়ার ফুটে পয়সা তুলছে, আর এই কাউন্সিলর একটা মহিলার কাছ থেকে তার দোকান বসানোর জন্য টাকা চেয়েছেন। এটা অবাক হওয়ার তো কিছু নেই। আরও কিছু, তাও বিধবা মহিলা, আরও কিছু কাউন্সিলর করে বসেননি, সেটা তো চিন্তার বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে তদন্তের ওপর আস্থা। এখন কথা হচ্ছে যে পশ্চিমবাংলার পুলিশের কথা তো বললাম, আপনি বলুন তো, গত 1 বছর আগে এ রাজ্যে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী। তিনি এসে কি বলেছিলেন? বলেছিলেন যে কোনো দুর্নীতির বিরুদ্ধে রেয়াত করা হবে না, কেন্দ্রীয় সরকার সমস্ত দুর্নীতির তদন্ত করবে, যারা দুর্নীতিতে যুক্ত তাদেরকে শাস্তি দেবে। আমরা কি দেখছি?
যে দুর্নীতিতে যারা যুক্ত, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, তারা একে একে বেল পাচ্ছেন। আমরা কি দেখছি, এই যে সুপ্রিয়দা বললেন যে ওই যে কাকুরগাছির অভিজিৎ সরকারের ঘটনা, সুপ্রিয়দা বা অনির্বাণদা বলেছিলেন, এই অভিজিৎ সরকার মানে যিনি মারা গেছেন, তার দাদা, তিনি কোর্টে দাঁড়িয়ে সিবিআই তদন্তের বিরুদ্ধে কথা বলেছেন, অনাস্থা প্রকাশ করেছেন যে সিবিআই সঠিক তদন্ত করছে না। তাহলে আপনি যাবেনটা কোথায়? আপনি সিবিআই আরজি করের ঘটনা আমরা দেখেছি, আমরা সিবিআইকে দেখেছি বকটুয়ের ঘটনা, বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। আমরা একের পর এক আমরা কাকুরগাছি ঘটনাও দেখেছি যে সিবিআই এর মানে ব্যর্থতার ফলে যারা মূল অভিযুক্ত তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন। ওই যাদের বাড়ির ছেলেটা খুন হলো বা মারা গেল তাদের বাড়ির অভিযোগ, তারা অভিযোগ করছেন। আসলে পশ্চিমবাংলার তৃণমূল আর দেশের বিজেপি তারা একই পদ্ধতিতে হচ্ছে যে এই তদন্ত প্রক্রিয়া যাই বলেন, এখানে অনির্বাণদা বলছিলেন আপনি যেটা বলছেন সবেতেই রাজনীতিকরণ হয়ে যাচ্ছে বলে এই সমস্যা চলছে। আচ্ছা, আপনি রাজনীতিকরণ হবে না, আপনি বলুন তো এই যে বেলগড়িয়ায় শিক্ষককে যে মারলো, পেটালো, এই পেটালোটা হচ্ছে যে সিসিটিভি থাকলো বলে আমরা সবাই জানতে পারলাম। এই যদি সিসিটিভি না থাকতো তাহলে ওই বেলগড়িয়ার কামারহাটির বিধায়ক কি দৌড়ে যেতেন নাকি ওখানে? খবর হলো, বহুবার খবর হওয়ার পর তারপর পুলিশ গ্রেপ্তার হলো। কিন্তু আপনারা এই ঘটনা তার আগে ওই যে জয়ন্ত সিং, রোহিত সিংরা যে ধরনের ঘটনা ওই আড়িয়াদহ কামারহাটি অঞ্চলে ঘটিয়েছিলেন তার যে ফুটেজ নেই, তারপরে যখন এই ঘটনা সামনে আসতে যখন বাস্ট হলো তখন এলাকার মানুষ বলছেন যে তারা কি ধরনের হচ্ছে যে অত্যাচার করেছিলেন মানুষের ওপরে। আজকের দিন পর্যন্ত ওই জয়ন্ত সিং এর বাড়ি কামারহাটি পৌরসভা ভাঙতে পেরেছে? কোর্টের তো নির্দেশ ছিল, পারেনি। আসলে লড়ছে সিপিএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়। ঠিক আছে, চলো খুব ভালো, শক্তিদার কাছে আসবো, খুব ভালো, কিন্তু কথাটা হচ্ছে পৌরসভা প্রশাসনটার কাজ করছে না। আমার এটাই প্রশ্ন যে সক্রিয় যদি প্রশাসন থাকতো এগুলো তো ঘটতো না, একজন কাউন্সিলর এরকম সাহস পেতেন না এইভাবে দাদাগিরি দেখানোর। আমি সুপ্রিয়দা আসছি, তার আগে একটু শক্তিদার কাছে আসি। দেখো মণিময়, হ্যাঁ, একটা মানে চলচ্চিত্র ছিল, সেটা রাজা, এখন সেটা রানী, দড়ি ধরে মারোটান, রানী হবে খান খান। সেই স্টেজে এখন পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে। আজকে একটা মহিলার কাছে 50,000 টাকা চেয়েছে, সে বোধহয় ভদ্রমহিলা উইডো, তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, বলেছে টাকা না দিলে আমাকে দেখুন। এখন আমাকে দেখুন এর ইনার সিগনিফিকেন্সটা কি, এটা দর্শক সমাজ বা সাধারণ যারা দেখছেন তারা বুঝতে পারেন। এটা শুধু সোনারপুর নয়, এই উত্তর দমদমে প্রত্যেকটা জায়গায়, কামারহাটিতে, পানিহাটিতে এমন কোনো জায়গা নেই যেখানে কাউন্সিলররা কোনো প্রমোটার বাড়ি করতে গেলে, কেউ জমি কিনতে গেলে, কেউ বিল্ডিং বানাতে গেলে তাদের কাছে আগে গিয়ে খামটা পৌঁছে দিতে হবে। অনুব্রতর কথা বলা হচ্ছে একটু আগে, আর সঙ্গে ব্যারাকপুরের কথাটা বলা হলো। দেখো, বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে চলে তাহলে অনুব্রতদের জন্ম হয় না। সরকার এবং দল দুটো আলাদা, গভর্নমেন্ট সবার গভর্নমেন্ট, চিফ মিনিস্টার সবার চিফ মিনিস্টার। কিন্তু আজকে যখনই কোনো ঘটনা ঘটবে, যদি দেখা যায় যে তার পিঠে একটা ছাপ আছে, সেই ছাপটা শাসক দলের, সমস্ত খুন মাপ হয়ে যাচ্ছে। মানে একটার পর একটা, যেটা বললো গৌরব, যে সিবিআই, ইডি, এই যে হঠাৎ একটা বিল পাস করা হলো, 30 দিনের বেশি থাকলে তার সব কিছু নষ্ট হয়ে যাবে। আজকে কোন ইডি বা সিবিআই কোন চার্জশিটটা জমা দিতে পেরেছে? শক্তিদা, আপনার কথায় অবশ্যই প্রশ্ন আছে, সুপ্রিয়দা অবশ্যই উত্তর দেবেন। তার আগে আরো একটা দ্রুত বিরতি। আমি এখানে ক্ষান্ত হব না, আমি এরপরেও দেখাবো যে মা এবং ছেলেকে আত্মগোপন হয়ে থাকতে হচ্ছে, কার ভয়ে তুলে ধরবো। ফিরলাম বিরতির পর, সুপ্রিয়দার কাছে আসবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সোনারপুরে একদিকে যখন কাউন্সিলরের এই ধরনের তার বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে সোনারপুরে আরো একটা ঘটনা ঘটে গিয়েছে যে এক যুবককে অস্ত্রসবে ধরেছে পুলিশ। খুব ইন্টারেস্টিং বিষয়, তা হচ্ছে কাউন্সিলর তিনি আতঙ্কে ছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি একেবারে সক্রিয় তৃণমূল কর্মী, তার নাম হচ্ছে জয় ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ করবার পর পুলিশের পরবর্তী দাঁড়িয়ে ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গাতেই, খুব স্বাভাবিকভাবে, মানে এক্ষেত্রেও ভাবুন একবার, তৃণমূল আর ঠিক এই জায়গা থেকে বড় অভিযোগ, কোথাও কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ, কোথাও কাউন্সিলর তিনি ভয় সিটিয়ে রয়েছে। এই ধরনের ছবি আমাদেরকেও দেখতে হচ্ছে। উদাহরণস্বরূপ আরও একবার দেখানো। সুপ্রিয়দার কাছে আসে। দেখো, সোনারপুরের যে ঘটনা, যিনি যে মহিলার বিরুদ্ধে যে অভিযোগের কথা এখানে বলা হলো, বিষয়টা হচ্ছে যে পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে এবং যে পয়সা চাওয়ার যে বিষয়টা বা টাকা চাওয়ার যে বিষয়টা, সেটা তো
মানে মানে সরাসরি এক্সটর্শনের মামলা মানে রুজু করা উচিত। জানি না কী করেছে ওখানে, আমরা দেখিনি। কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো দেখুন, এই আপনারা বারবার এটা কোট করছেন না, বিধবা মহিলা হোক, বিধবা হোক, তিনি বিধবা না হোক, একজন মানুষের, সাধারণ মানুষের কাছে দোকান করবার জন্য টাকা চাইবেন কেন কাউন্সিলর? আবার ভোটের সময় ভোটও চাইবেন, ভোটে জিতে যাওয়ার পর আবার টাকাও চাইবেন। সবই যদি চান, চেয়ে চিনতে যদি এভাবে চলে, তাহলে তাকে কাউন্সিলর থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আর যেটা বারবার অনির্বাণ বলছে না যে প্রমাণিত হোক, মানে অনির্বাণ বলবো না আমি, মানে স্পেসিফিক্যালি মানে তৃণমূলের একটা বক্তব্য আছে না যে আগে প্রমাণিত হোক। তা আমি বলছি 2001 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তো ওনাদের শেখা উচিত, মুখপাত্র দলীয় নেতাদের, যে আমাদের জর্জ ফার্নান্ডেজের যে কফিন কেলেঙ্কারি সামনে এসেছিল, আপনার মনে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কেন্দ্রীয় মন্ত্রী, অভিযোগ উঠেছিল স্ট্রিং অপারেশনের, সমস্ত মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে কলকাতার রাস্তায় বড় বড় হোর্ডিং লাগিয়েছিল এই তৃণমূল, যে ক্ষমতা নয় সততা দেখিয়ে দিলেন মমতা। তখন কি প্রমাণের আশায় বসেছিলেন? আগে প্রমাণিত হোক, তারপরে আমি মন্ত্রিত্ব ছাড়বো। তুমি তো এক ঝটকায় মন্ত্রিত্ব ছেড়ে পেয়েছে। উনি তো আমাদের অনুপ্রেরণা, ওনাকে দেখে এটা তৃণমূল শেখা উচিত প্রত্যেকটা কাউন্সিলর, যদি ওনাকে কেউ মানে না। আর দ্বিতীয় যে বিষয়টা এখানে দেখছেন, কাউন্সিলর ভয় রয়েছে একজন ব্যক্তি। এখন বিষয় হচ্ছে, কলকাতায় কিছুদিন আগে একজন শুটার এসে মারতে গেলেন এই ঘোষবাবুকে, তিনি বেঁচে গেলেন। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। সমস্যা হচ্ছে যেখানে দেখবেন কাউন্সিলর ইলেকশনগুলোতে 2015 সালের কথা আপনার মনে থাকবে, বিধাননগরে 21 জন সাংবাদিক একদিনে মার খেয়েছিল। গোটা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই এই তৃণমূলের ভোটে, মানে তৃণমূলের মানে সরকারের আমলে। তো সেখানে বিরোধীতেও রাখবো না, আমরা বিরোধীতে রাখবো না। 24-এ 24 কোনো মিউনিসিপ্যালিটিতে, 23-এ 23, 20-তে 20। তো যা হওয়ার তাই হবে। ওই শান্তনু সেনের অনুগামীর ভার্সেস অমুক, মানে হচ্ছে অতীন সেনের অনুগামী না, এই হবে, যা হওয়ার তাই হবে। যে বিধাননগর পৌরসভা নির্বাচনের কথা সুপ্রিয় বলছিলেন, সেখানে বিজেপির অন্তত অভিযোগ সবচেয়ে বেশি যার দিকে ছিল, তার নাম আবারও সেই অর্জুন সিং। ক্যামেরাতেই তাকে বিজেপি দেখিয়েছিল, আমি না। আর এখানে সততা, দুর্নীতি নিয়ে সুপ্রিয় অনেক কথা বললেন বটে। এখন তাদের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকেও চোর এই শ্রমিক ভট্টাচার্যই প্রেস কনফারেন্স করে বলেছিলেন। আজকে যদি জর্জ ফার্নান্ডেজের সময়কার ঘটনার রেফারেন্স সুপ্রিয় টানছেন, আমার খুব ভালো লাগলো। একই সঙ্গে 2016 সেই প্রেস কনফারেন্সের রেফারেন্সটাও যদি টানতেন, আমার আরও ভালো লাগতো। যাকে এই বিজেপি প্রেস কনফারেন্স করে শ্রমিকবাবু নিজে চোর বললেন, যে শ্রমিকবাবুকে এই অর্জুন সিং কিছুর একটা ছেলে বললেন, সেই দুজনেই আছে শ্রমিকবাবুর। আমি বলছি বিজেপি করছেন, সেই জন্যই তো বিজেপির, আমি মনে করি সুপ্রিয় এদের দুজনের থেকে বেশি গুরুত্ব বিজেপির এই সততা আছে, অনেক বেশি দিন ধরে বিজেপির এই সততা আছে বলেই, ক্ষমতা আছে বলে, রাজনীতি থেকে দুর্নীতিকরণ সরাবে বলেই শুভেন্দুবাবু চোর বলতে দাও। তো তোমরা মনে করছো, যেটা তোমরা মনে করছো তোমরা করেছিলে, সেটা মনে বলছি কনফারেন্স শ্রমিক ভট্টাচার্য করেছিলেন। যার জন্যই বিজেপি এত বড় একটি আইন আনতে চলেছে, যেখানে বিজেপিও তার মধ্যে থেকে বাদ যাবে না। তাই বলে শুভেন্দু অধিকারীকে চোর বলে দলে নিয়ে নিলেন। আমি কারক শুভেন্দু কথা, এখানে কোনো বন্ধুর কথা বলছি না। আমি বলছি যদি কেউ তার বিরুদ্ধে যদি কোন রকম এই ধরনের বক্তব্য থেকে থাকে, তাহলে তো বিজেপি সবার আগে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, তো এখানে কি ভুল বলেছিলেন? বিজেপির মতাদর্শে শ্রমিক ভট্টাচার্য কি ভুল বলেছিলেন? কোনো ব্যক্তির নয়। রাজনৈতিক এখানে আবার বলছি, কাদা ছেঁড়াছেড়ি সেটা ছেটাতেই পারে, কেউ কারোর বিরুদ্ধে, কেউ কাউকে ছেটাচ্ছেন, পাল্টা ছেটাচ্ছেন। আমি বলছি সাধারণ মানুষের ওই কথা, অনির্বাণ এগুলো প্লে কেন এড়িয়ে যাচ্ছেন আমি জানি না। আমি যেমন এই বক্তব্য বা যে অভিযোগ সামনে এসে দেখালাম, আমি শুধু একটা প্রশ্ন করবার, কোন কোন জায়গা থেকে কাটপানি খাওয়া যায়, আমাকে এটা একটুখানি যদি কেউ বলে দেন আপনারা রিপ্লাইসে। কারণ ইউটিউবে এই লিঙ্কে যারা যারা এই মুহূর্তে কমেন্টস করছেন, তারা এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি বিমা, মানে শেষ সম্বল যে টাকা, সেই টাকাতেও যে কাটমানি কেউ চাইতে পারেন, এরকম নির্লজ্জ এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসছে। আমি একটু পরিবারটাকে দেখাচ্ছি, আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন। 15 লক্ষ টাকা একটা ভূঁইয়া পরিবার, তার বাবার দুর্ঘটনা হয়েছিল, তার মৃত্যু হয়েছিল। এখন এই পরিবারটিকে আত্মগোপন করে থাকতে হচ্ছে, কারণ যখন তখন হুমকি আসছে, তাই পালিয়ে গিয়েছেন তারা। তৃণমূলের বুথ সভাপতি বিশ্বজিৎ বাবু, তার বিরুদ্ধে অভিযোগ। অনির্বাণ দা, এই তো ছবি। আর কিভাবে কাটমানি চাওয়া যেতে পারে? না, এখানে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার বিরুদ্ধে কমপ্লেন করুন, এখানে তো পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আর কত কোথায় পুলিশ, পুলিশ কোথায়, এই প্রশ্নটা যিনি জিজ্ঞাসা করছেন, তিনি প্রথম ঘটনা বারুইপুরের ঘটনা নিয়ে বলছিলেন, এরকম আমরা কোনোদিন দেখিনি, তিনি দুলাল ব্যানার্জির নামটাই শোনেননি। আমাকে দিনের আলোয় এখন তিনি আবার আপনাদের দলের নেতা উদ্ধার করে একদম পারছেন না। আরে ভাই, দিনের আলোয় পিটিয়ে মেরেছিল, যাবজ্জীবন হওয়ার কথা, ছাড়া পেয়েছে, তুমি আবার
আমার নেতা বানিয়েছে যাবজ্জীবন তোমার হওয়ার বাবা। কথা না, আপনি হ্যাঁ, জানেন আমার না, কথা- আপনি আচ্ছা, জানেন না বলুন, অনির্বাণ না, বলুন, আপনি জানান। জানেন না জানান। দুলাল ব্যানার্জি ঘটনা মহাপুরুষ স্মৃতি- ছিল কি? আপনি শুনুন না শেষ করতে হবে, মহাপুরুষ ছিল। শেষ আরে করতে আমাকে হবে। শেষ আরে করতে দিদি দিন। মরা মানুষ বাঁচাতেন না, আমাকে বাঁচা শেষ মানুষকে করতে দিন। শেষ মারতেন, করুন। কোনটা আমাকে হচ্ছে? শেষ করতে দিন, আপনার কথা 30 সেকেন্ড স্যার, সবাই নেই, শেষ করুন। সেটা হচ্ছে দুলাল ব্যানার্জির বিরুদ্ধে বামফ্রন্ট সরকারি এফআইআর হ্যাঁ, FIR টা করেছিল কত মাস পরে? দুলাল ব্যানার্জি কত মাস সাজা পরে হয়েছিল, গ্রেফতার যাবজ্জীবন হয়েছিল? সেই এক্সাম্পলের আর দয়া কয়েকটা করেছিলেন এক্সাম্পল নাকি? শক্তিদাকে দিয়ে শেষ করবো। দিনের আলোয় পিটিয়ে শেষ করবো, মেরেছিল শেষ করবো। লোককে, আর এখন আপনাদের নেতা আবার। আপনারা তো দলে ফেরত সবাই নেই, নিয়েছেন, আর সবাই সেটা নেই। বলুন। শক্তিদা বলুন, শক্তিদা বলুন। আরে বাবা, দলে তো ফেরত নিয়েছে। 20 সেকেন্ড স্যার, সবাই নেই। দুলাল ব্যানার্জিকে দলে ফেরত নিয়েছেন, এটা মনে করিয়ে দিন। আবার না, সবাই আরে নেই, সেদিন তাহলে সবাই মিছিলটা নেই। কে করলো? I'm sorry, আমি আপনি কাউকে আর ছেড়ে সময় দিতে দিন। পারলাম না। আমি সরি শক্তিদা, আমি আর সময় দিতে পারলাম না একদম। আমি মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। আমাকে 1 মিনিট আমি বলতে দাও। আমি একদম অবশ্যই আসবো পরবর্তী সময়, আপনার থেকে না, না, রিপ্লাই পর্যন্ত রিঅ্যাকশন নেবো আমি। 1 মিনিটের কথা। না, আমাকে সময়, আচ্ছা বলে দিন, 10 সেকেন্ড। 10 সেকেন্ডেই বলছি, এই সরকারের আমলে মানে জন্ম থেকে মৃত্যু সব জায়গায় তোলাবাজি কাটমানি খাওয়ার একটা প্রবণতা বেশ। এত দ্রুত অগ্রসর হচ্ছে যে আগামী দিন পশ্চিমবাংলার মানুষ তার উত্তর দেবে। বেশ, অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়দা, শক্তিদা, অনির্বাণদা, গৌরবদাকে। আবারও আমি বলছি, ঠিক এই জায়গাতেই বড় প্রশ্ন, আজ পশ্চিমবাংলা কোন খাতে বইছে, রাজনীতি এমন কোন জায়গায় চলে গেছে যেখানে বারবার এই অবক্ষয়ের প্রশ্নগুলো দেখা দিচ্ছে। নজর থাকবে পরবর্তী সময়। আপাতত এখানেই শেষ করছি আজকের হাল্লা বল। অন্যান্য সব খবরের জন্য নজর রাখবেন সিএনএ।